This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল মুখপাত্র তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবুর কাছে যাই। শান্তনুবাবু, আপনি নিশীথ প্রামাণিকের বক্তব্য শুনছিলেন, আপনি তারপর মনোজ টিগ্গার বক্তব্য শুনলেন। এই যে 3 কেন্দ্রে ভোট হলো প্রথম দফায়, কি ইঙ্গিত পেলেন আপনি? দেখুন, আমি একটা কথা বলি, আপনি এমন একজন বিজেপি প্রার্থীর কথা শোনালেন। আমরা এর আগে দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ নিজের বুথে প্রার্থী দিতে পারেন। আর আজকে দেখলাম বিজেপির যিনি প্রার্থী আলিপুরদুয়ারের, তিনি নিজে যে বুথে ভোট দেন সেই বুথে পোলিং এজেন্ট দিতে পারলেন। সুতরাং তাদের রাজনৈতিক দৈন্যতাটা কোন জায়গায় সেটা বুঝুন, নাম্বার 1। নাম্বার 2, বিজেপির মহিলা সভানেত্রী সহসভানেত্রী বলছে যে আমরা এলে 3 মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো। তার যোগ্য জবাব আজকে বাংলার মা বোনেরা নির্বাচনের লাইনে দাঁড়িয়ে দিয়েছে। নাম্বার 3, যে 3টে কেন্দ্রে আজকে ভোট হলো, সেই 3টে কেন্দ্রেই ভুলবশত হোক বা মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ হয়ে হোক, মানুষ বিজেপিকে 2019-এ ভোট দিয়েছিল। 2021-এ বিধানসভাতেও ওই জায়গায় অনেকগুলো ক্ষেত্রে মানুষ জিতিয়েছিল বিজেপিকে। তারা দেখলো যে তৃণমূলকে ভোট দিইনি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সমানুপাতিক হারে আমাদের জন্য উন্নয়ন করেছেন, আর বিজেপিকে ভোট দিয়েছি, তারা দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য পাওনা 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা সব কিছু আটকে দেওয়ার জন্য তদবির করছে এবং বাংলায় ফিরে এসে বুক বাজিয়ে বলছে আমরা বাংলার টাকাটা আটকে দিলাম। তাই এই বহিরাগত এবং বাংলা বিরোধী ভারতীয় জুমলা পার্টিকে রাজনৈতিকভাবে বিসর্জনের জন্য তারা মুখিয়েছিল। তার প্রথম নিদর্শন পঞ্চায়েতে হয়েছিল, তার অন্তিম নিদর্শন 4 জুন যখন ব্যালট বাক্স খুলবে তখন বুঝতে পারবে। অর্থাৎ জগন্নাথবাবু 2019, 2021 যেই ভুল সাধারণ মানুষ করেছিল সেই ভুল আর রিপিট হবে না। এবার ভোট বাক্সে অন্য কোনো জনমত রিফ্লেক্টেড হবে। শান্তনুবাবু যা বললেন তা যদি সত্যি হয়, তাহলে আজ সারাদিন ধরে আপনারা যা দেখিয়েছেন তা মিথ্যে। প্রথম পর্বের ভোটে 3-0 হয়েছে। আপনারা নিশ্চয়ই ভারসাম্যের সাংবাদিকতা করেন, আপনারা নিশ্চয়ই 3 কেন্দ্রের বিজেপি এবং তৃণমূলের উভয় প্রার্থীকে ইন্টারভিউ করতে চেয়েছিলেন। ভোটের অব্যবহিত পরে রিল্যাক্স মুডে নিশীথ প্রামাণিক এবং মনোজ টিগ্গার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিল যে ফলাফল কোন দিকে গেছে। উল্টো দিকে জগদীশ বসুনিয়ার বডি ল্যাঙ্গুয়েজও বুঝিয়ে দিল ভোট কেমন হয়েছে। সারা দিন ধরে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখিত পশ্চিমবঙ্গের 19 গুন্ডার এক গুন্ডা উদয়ন গুহ যেভাবে কান্নাকাটি করলেন, মরা কান্না কাঁদলেন জনগণের প্রতিরোধের জন্য, তাতেই বোঝা যাচ্ছে ভোট কেমন হয়েছে। 1 বছর 1.5 বছর আগে ঠিক তার উল্টো চিত্র আপনারা কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনে দেখিয়েছিলেন। যখন কেন্দ্রীয় বাহিনী থাকে, আজ কোচবিহারে 12,000 কেন্দ্রীয় বাহিনী ছিল, 140টি জগন্নাথবাবু, আমি বললাম না কিছুক্ষণ আগে যে এবছর ঠিক তার উল্টো অভিযোগগুলো এসছে। এবছর তৃণমূল বেশি অভিযোগ করেছে যে বিজেপি তাদের উপর চড়াও হয়েছে, হামলা করেছে, ক্যাম্প অফিস ভাঙচুর। আমি তো সে কথাই বললাম যে শান্তনুবাবু যেভাবে বুক বাজিয়ে বললেন তৃণমূল ভালো ফলাফল করছে, তাহলে আজকে শুধু আপনারা সকাল থেকে আপনারা নয়, বাকি সমস্ত চ্যানেলগুলি যেভাবে সাধারণ মানুষের প্রতিবাদ এবং গত পুরসভা এবং পঞ্চায়েত ভোট দিতে না পারার তিক্ত অভিজ্ঞতা থেকে তার প্রতিশোধ নেওয়ার জন্য ব্যালটে গিয়ে পদ্ম ফুলে ছাপ দিয়ে তৃণমূলে কারেন্ট লাগিয়ে দিয়েছেন, তা প্রমাণ করছে যে আমরা 3-0, আমরা প্রথম দফায় 3-0 আমরা এগিয়ে গেলাম এবং পরের দফাতেও আমরা 3-0 এগিয়ে থাকবো। বেশ, আলোচনা এখানে চলতে থাকবে, তার কারণ প্রথম দফার এই নির্বাচন সত্যিই কি কিছু ইঙ্গিত দিল? আসলে পঞ্চায়েত নির্বাচনের যে রক্তাক্ত স্মৃতি সত্যি এখনো ভেসে আছে আমার মনে, বা আমাদের ওই ওপারে যারা দর্শকরা রয়েছেন তাদের মনে, সেটা তো সত্যি তার কোনো প্রতিফলন এবার দেখতে পাইনি। তাহলে এই নির্বিষ প্রথম দফা সত্যি কি কোনো ইঙ্গিত দিচ্ছে? দেখালাম আজ সারাদিন প্রথম দফায় 3 কেন্দ্রে এই ছবিগুলোই বারবার সামনে এসেছে। আর আজ এই প্রথম দফার নির্বাচনের দিন দ্বিতীয় দফার প্রচারে
তার ঝাঁজ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা কি বলেছেন দিলীপ ঘোষ, একবার শুনে নিন। এবারে বিজেপি 200 আসনও পাবে না। ইলেকশন হচ্ছে কার? চোর একটা হোম মিনিস্টারের। আজকে হোম মিনিস্টারের ছোট ভাই, ছোট হোম মিনিস্টার। আর সারা বুথ পাহারা দিচ্ছে কে? বুথ লাইন দিচ্ছে কে? ভোটারদের চমকাচ্ছে কে? সিএপিএফ একা। গতকাল একটা কাগজ ছাপিয়ে দিয়েছিল, আগেই সই করে দিতে হবে অনেককে, যে এখানে গন্ডগোল হয়েছিল তাই সিএপিএফ এই অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। মানে আগেই মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। কেউ অশান্তি চায় না, টিএমসি অশান্তি চায় না, হলে জিততে পারবে না। সেন্ট্রাল ফোর্স এসছে, সবার ভরসা আছে, সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হবে। দু এক জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে, কারণ ওরা হারছে। গন্ডগোল না হলে জিততে পারবে না, ভয় দেখাবে, বোমা ফেলে দিচ্ছে, এখানে রেখে দিচ্ছে, ওখানে রেখে দিচ্ছে। কমিশন প্রথম থেকে কড়াকড়ি করেছে, বাহিনী পর্যাপ্ত আছে, সেজন্য যারা ভোটার আছেন তারা যেন বেরিয়ে এসে ভোট দেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। ভালো ভোট 370 হবে সারা দেশেতে, তারই ইঙ্গিত। অশান্তি কে চায় কে চায় না, অশান্তি তুমি করেছো না আমি করেছি, এই নিয়ে আকচাকচির মাঝে যেটা খুব সত্যি হয়ে থেকে যায় সেটা হলো অশান্তি হয়েছে, কম হলেও বিক্ষিপ্ত হলেও হয়েছে। প্রশ্নটা কনিনিকাদির কাছেই করবো। কনিনিকাদি, যেই ছবিগুলো আমি একদম শুরুতেই দেখালাম, সেই ছবিগুলো দেখে একটা প্রশ্ন হয়তো সাধারণ মানুষের, না তারা যে কোচবিহার, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার কেন্দ্রের ভোটার তা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বা গোটা দেশের মানুষ যারাই দেখছেন তারা এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই করতে পারেন যে পশ্চিমবঙ্গে কেন একটা অশান্তির ঘটনা ঘটে না, এরকম ভোট কেন দেখা যায় না? এত ঢক্কানিনাদ করে এই কেন্দ্রীয় বাহিনী আসবে, এই আসবে, এত আছে, এত কিছুর পরে দেখাচ্ছেন যে এইরকম অবস্থা। তাতেও বিজেপি তৃণমূল উভয়কে বলছেন, আর এই সবের বলছেন শুধু না, করছেনও বটে, আর সেই কারণের জন্যই এগুলো আসছে সামনে। এই সব কিছুর মধ্যে পড়ে মানুষ কি করবেন? তাহলে সত্যি কি আমরা বলতে পারলাম যে একটা ঘটনাও ঘটলো না? তাহলে কেন নির্বাচন কমিশনে এত অভিযোগ? তাহলে নির্বাচন কমিশন তারাও যে বলেছিলেন যে একেবারে কোনো অশান্তি ছাড়া এরকম একটা নির্বাচন উপহার দেবেন এবং তার জন্য যা করার করছেন, তাহলে সেটাই বা করতে পারলেন না কেন? আসলে কনিনিকাদি, আমরা সারাদিনই আর যখনই স্পিকারদের সঙ্গে কথা বলেছি তখনই তারা বলেছেন, অবশ্যই বিজেপির তরফ থেকে এই অভিযোগ এসেছে, কংগ্রেস বলেছে যে এই যে অশান্তির যে লেগাসি সেটা মেনটেন্ড হচ্ছে, সেই বাম আমলের দিকে তারা নিশানা করছেন যে তখন সেই রক্তমাখা ভাত, সাদা থান, সন্ত্রাস, ভোটের মুখে ভয়, সেটা এড়ানো যেত না, এখনও তা হচ্ছে না। আসলে ঠিকই এতদিন বাদে ওই একই কথাগুলো বলে গিয়ে শুধু কিছু অসত্য প্রচার, কিছু কথা এরকম বারে বলে যাওয়ার মধ্যে দিয়ে সেগুলো সব সত্যি হয়ে যায় না। তখনও মিডিয়া ছিল, তখনও বৈদ্যুতিন মাধ্যম ছিল, প্রচার মাধ্যম ছিল, সবই ছিল। আর্কাইভগুলো বের করলেও দেখতে পাবেন যে আজকের যে দিনের অশান্তি বা এরকম যে অশান্তি গত তৃণমূল আসার পর থেকে যা হচ্ছে, যা দেখিয়েছেন, আজকে আগেকার অশান্তি সেই অশান্তি ছিল কি না নিশ্চিত করে কোনো একটা ক্ষেত্রে কোনো ঘটনা ঘটেনি, একেবারে সম্পূর্ণ সমস্ত হয়েছে নিশ্চিত বলবো না, কিন্তু তা সত্ত্বেও এই যে একই কথা, বস্তা পচা কথাটা 12 বছর বাদে, 13 বছর বাদে আর বলে যাওয়া যায় না, 1 বছর 2 বছর বাদে বলে যাওয়া যায়, হানিমুন পিরিয়ড কাটানোর সময় বলে যাওয়া যায়, কিন্তু তারপরে একটা সরকার যখন 13টা বছর চলে যায় তারপরে আর বলা যায় না। আর কেন্দ্রের সরকারটারও 10 বছর হলো, তারা যে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে বলছেন, যারা বিজেপি দল, যারা আমাদের রাজ্যে এখন বিরোধী দল অন্যতম, তারা যখন বলছেন তারা একই কথা বলা যায় না। আমি অনিন্দ্যদার কাছে যাব, কিন্তু শান্তনুবাবু কাউন্টার করতে চাইছেন। আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো। ভারতবর্ষের সবথেকে রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচন বামফ্রন্টে 2003, আর দ্বিতীয় কনিনিকা দেবী বলছেন তখনও মিডিয়া ছিল। এই যে TV9-এ বসে প্রোগ্রাম করছি তখন TV9 ছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল। এখন তো একটা পিঁপড়ে কামড়ালেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে 1 লক্ষ মানুষ জেনে যায়। তখন 100টা ঘটনা ঘটলে 10টা ঘটনা মানুষ জানতে পারতো, আর এখন 10টা ঘটনা ঘটলে 9টা ঘটনাই মানুষ জানতে পারে। সুতরাং কী পরিমাণ সন্ত্রাস বামফ্রন্টের আমলে হতো সেটা আপনি ক্যালকুলেট করে বুঝে নিন। 13 বছর আপনারা সেইটার দায় এড়াতে পারছেন না, আমি আসবো একই কথা বলে যাচ্ছেন। যারা ইস্তাহারে ছাপ্পা দেয় তারা আজকে ভোটের দিন ছাপ্পা দিতে যাবে, এটা খুব স্বাভাবিক নিয়ম।
আপনি যদি বলেন কেন, অনন্ত মহারাজ ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ, তিনি কি বলেছেন? বিজেপি কোনো প্রতিশ্রুতি পালন করেনি, বিজেপি রাজবংশীদের জন্য কোনো কাজ করেনি, পৃথক রাজ্য গড়ে তোলেনি এবং নারায়ণী সেনার জন্য কোনো ব্যবস্থা হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যেরকম উদয়ন গুহকে আমরা দেখেছিলাম একটা সময় দুয়ারে প্রহার শিল্প এনেছিল, পলিসি এনেছিল, এই দুয়ারে প্রহার শিল্প আনার পর সেই উদয়ন গুহকে মুখ্যমন্ত্রী মন্ত্রী করেছিলেন। আর নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 80টা মামলা থাকার পরও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উনি মন্ত্রী হন, যিনি নিজের প্রোটেকশন নিজে দিতে পারছেন না, তিনি বাংলার সাধারণ মানুষকে কি করে প্রোটেক্ট করবেন, এই প্রশ্ন থাকছে। প্রশ্ন করছিলেন আপনি, অনেকক্ষণ ধরে শুনছিলাম শান্তনুদা জগন্নাথদা আচ্ছি করছিল নিজেদের মধ্যে। প্রশ্ন হচ্ছে মানুষের ভোট অধিকার কারা লুট করেছে? আজকে বিজেপি করেছে, তৃণমূল করেছে। আজকে শিখা চ্যাটার্জি কেন গিয়েছিলেন? সেখানে ভোট লুট করার জন্য গিয়েছিলেন? তিনি তো সেই কেন্দ্রের ভোটার না। তিনি সেই কেন্দ্রের যদি ভোটার হতেন তাহলে উনি ভোট দিয়ে চলে আসতে পারতেন। আমরা দেখেছি শিখা চ্যাটার্জি যখন ভোট লুট করার প্রচেষ্টা করছে বিজেপির বিধায়িকা, তখন মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে, মানুষ তার বিরুদ্ধে কথা বলেছেন। শ্রমিক ভট্টাচার্যের স্টেটমেন্ট ভালো করে দেখুন, কি বলেছেন? বলেছেন বিজেপির কর্মীরা তারা নাকি ব্যবস্থা করবে, কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা করবে না। তাহলে এত টাকা আমাদের ইনকাম ট্যাক্সের টাকা খরচ করে কেন্দ্রীয় বাহিনী আনার দরকার কি ছিল? কেন্দ্রীয় বাহিনী কি পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনকে টুরিস্ট স্পট ভাবে না? ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, বাবুঘাটে ওরা ঘুরতে যাবে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? জগন্নাথ বাবু, না আজকে সারাদিনের ভোটে সিপিএম বা কংগ্রেসের উপস্থিতি আপনারা দেখেছেন? আমি তো অন্তত দেখিনি। আমি উত্তরবঙ্গে ছিলাম, বেশ কয়েকদিন ছিলাম। উত্তরবঙ্গের আমার ধারণা ছিল হয়তো কংগ্রেসের কিছু উপস্থিতি বা সিপিএমের কিছু উপস্থিতি, বামফ্রন্টের কিছু উপস্থিতি, শরিক দলগুলো দেখবো, কোথাও কিছু দেখিনি। আজ ভোটেও কিছু দেখলাম না। 11 সালে যখন উন্নততর বামফ্রন্টের প্রচারের নিয়ে বুদ্ধবাবু প্রচার করছেন, তখনও বুদ্ধবাবুর মুখে বা বামফ্রন্টের নেতাদের মুখে সিদ্ধার্থ রায় জমানার কথা শুনেছি। সিপিএম 70 বছর, 40 বছর, 50 বছর আগেকার ঘটনা নিয়ে প্রচার করলে সিপিএমের কোনো দোষ ছিল না। আর 12 বছর আগের সিপিএমের সন্ত্রাসের, লাল সন্ত্রাসের কথা আমরা বললে কনিনিকাদির আপত্তি। আর কংগ্রেসের কথা তো বাদই দিন, কংগ্রেসের কথা আর কি বলবো। এমনিতে তো শূন্য হয়ে গেছেন বিধানসভায়, এই লোকসভা ভোটে তারা লোকসভাতেও পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যাবে। আমি অ্যানালিস্ট রয়েছেন ঝন্টুবাবু, তার কাছে যে ঝন্টুবাবু এখনো পর্যন্ত আমি আসবো অনিন্দবাবু, এখনো পর্যন্ত আমরা লাস্ট যে আপডেট পাচ্ছি সেখানে ত্রিপুরার থেকেও এগিয়ে ভোটদানের থেকে এই বাংলা, অর্থাৎ ফার্স্ট জায়গায়। যখনই আমরা দেখি ভোটদানে এই স্বতঃস্ফূর্ততা থাকে, ফার্স্ট জায়গা ধরে রাখে কোনো জায়গা, সেখানে একটা ইঙ্গিতও থেকে যায় পলিটিক্যালি। হ্যাঁ দেখুন, প্রথমেই বলি 2003-এ আমি ওখানে কোচবিহারে কর্মরত ছিলাম। এটা একদম ঠিক কথা যে সন্ত্রাস কাকে বলে 2003-এ এখনো পর্যন্ত 2003 ধরে নিয়ে আজকের অবধি যতগুলো সংঘর্ষ, মৃত্যু হয়েছে ভোটে, সবচাইতে বেশি মৃত্যু কিন্তু 2003-এ হয়েছিল। এবং বামফ্রন্ট চেয়ারম্যান অনিল বিশ্বাসকে কলকাতায় প্রেস স্টেটমেন্ট করে বলতে হয়েছে তার কমরেডদের উদ্দেশ্যে বিরোধীদের নমিনেশন দিতে দিন। কিন্তু প্রশ্নটা হচ্ছে সে তো গেছে, তারপরে পরিবর্তন এসেছে। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সন্ত্রাস মুক্ত, দলতন্ত্র মুক্ত একটা গণতন্ত্র আনতে পারেননি, উত্তরোত্তর সন্ত্রাস বেড়েছে। তারপরে উদয়নবাবুদের লাল সন্ত্রাস থেকে তারা হঠাৎ করে সবুজ সন্ত্রাসে রূপান্তরিত হয়েছে, সেই দিনগুলো দেখেছি। প্রশ্নটা হচ্ছে তুমি যেটা বললে, হ্যাঁ সর্বভারতীয় স্তরে পশ্চিমবঙ্গ কিন্তু কয়েক দশক ধরে আমরা 1 নম্বরে ভোট পার্সেন্টেজে, এবং আমরা 1 নম্বরে বোম গুলি বর্ষণেও। তুমি ওটা বললে না কেন? সন্ত্রাসেও পশ্চিমবঙ্গে ইসির নির্দেশ দেখানো ওয়েবসাইটটা দেখো, সবচেয়ে বেশি সন্ত্রাসের অভিযোগ এরা। কেন এইবার কেন হয় এই পরিসংখ্যানটার পরিবর্তন কেন হয়? এই যে কারণ হচ্ছে, আমরা যে দলই ক্ষমতায় আসি না কেন, পশ্চিমবঙ্গের ভোট ইয়েতে যদি যারা আজকে বলছে আমরা ক্ষমতায় আসলে পরে একদম স্বর্গরাজ্য হবে, এই হবে না, সেটা তৃণমূলও বলেছিল। প্রশ্নটা হচ্ছে কেন হবে না? আমাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্রাকচার যদি এখানে আলোচনা করো, তাহলে তোমার একটা ক্লিয়ার পিকচার হয়ে যাবে যে সিপিএম ভারতবর্ষে প্রথম প্যাকেটজাত দুধ হিমুল, জগদীবেন্দ্রনাথ মহারাজের তৈরি করা, ভারতের প্রথম। আজকে যে দুধ নিয়ে গর্ব করে ভারত, আমুল, সেটা কিন্তু আমাদের গর্ব ছিল না, হিমুল বাঙালির ছিল। বামেরা ধ্বংস করেছে, তৃণমূল সেটাকে শরীর সমাধি করিয়েছে ক্ষমতায় এসে। কর্মসংস্থানের একটা জায়গা এই রাজ্যে নেই। মানুষ কখন সন্ত্রাসী হয়, মানুষ কখন এই ফাঁদে পা দেয় পলিটিক্যাল পার্টি, এটা সোশিও ইকোনমিক্যাল পার্ট। যখন মানুষের কাজ থাকে না, এমটি মাইন্ড। কংগ্রেস বুকে হাত দিয়ে বলুক তো, তাদের সময় এই সন্ত্রাস, বাংলার সন্ত্রাস তো সিদ্ধার্থবাবুর রায়ের সময় থেকে বাংলায় অ্যাডপ্টেড, তার আগে তো ছিল না। বাঙালি তো এই পর্বে ছিলেন না কোনোদিনও। ফলে আমার প্রশ্নটা হচ্ছে, একটা বার বলেছে প্রত্যেকটা দল আমরা বসুন একটা নির্বাচনের আগে, ভোট রাজনীতির বাইরে গিয়ে শপথ নেই আমরা এই নির্বাচনে বাংলায় একটা রক্তপাত হবে না। প্রশ্ন করেছেন, একটা বার প্রশ্ন করেছেন। তামিলনাড়ুতে 1 দফায় 39টা কেন্দ্রে ভোট হলো। আজকে শুনেছো তোমরা কোথাও একটা ঘটনা হয়েছে?
কেন বাংলায় 42টা এর জন্য 7 দফা ভোট হবে? রাজ্যের শাসক দলের প্রতিনিধি যখন রয়েছেন, উত্তরটা বোধহয় বেটার তিনিই দিতে পারবেন। শান্তনুবাবু, আমরা তো দেখেছি 2021 সালে কোভিড চলছে, কোভিডকে উপেক্ষা করে সেখানেও তামিলনাড়ুতে 230-35টা সিটে 1 দফায় ভোট, আর বাংলায় সেখানেও আমরা দেখেছি 8 দফায় নির্বাচন হয়েছে। সুতরাং বাংলার প্রতি একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা রয়েছে, এবং বাংলায় যেভাবে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে একঝাঁক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এসে কোটি কোটি টাকা খরচা করে হোস পাইপের মতো সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে, ইলেকশন কমিশন, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াকে কাজে লাগিয়ে আপকি বার 200 পার বলে বাংলার মানুষের রায় পগার পার হতে হয়েছিল। কিন্তু বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা রয়েছে, সেটা 100 দিনের টাকা বন্ধ করা বলুন, সেটা আবাস যোজনার টাকা বন্ধ করা বলুন, বা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এখানে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে দেওয়া বলুন, বা উত্তরপ্রদেশে 80টা সিটের জন্য যা সেন্ট্রাল ফোর্স, এখানে তার থেকে অনেক গুণ বেশি সেন্ট্রাল ফোর্স পাঠানো, যদিও এখানে 42টা সিট। সুতরাং সব ক্ষেত্রেই একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বাংলার প্রতি এই বিজেপি সরকারের রয়েছে। যদি শান্তনুবাবুর কথাটা আমি ধরেই নিই সত্যি, যে এই যে রাজনৈতিক প্রতিহিংসা, তাহলে এই প্রতিহিংসার প্রতিফলন যদি গণতন্ত্রের উৎসবে পড়ে, আসলে সত্যি সেই প্রতিহিংসার শিকার কারা হচ্ছেন? সাধারণ মানুষ, যাদের জন্য আপনারা ময়দানে নামেন, যাদের স্বার্থে আপনারা কাজ করার চেষ্টা করছেন। এটা তো শুধু ভোট পূর্ববর্তী ভোটের দিন শুধু নয়, পশ্চিমবঙ্গের নতুন এক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস আমদানি করেছে 2021 সালে, তা হলো ভোট পরবর্তী হিংসা, যে হিংসায় 60 জন আমাদের 21 সালের পর খুন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসের যে ধারা, তার মূল অভিযুক্ত যদি কাউকে করা যায়, সেটা হচ্ছে বামপন্থীরা। এই বামপন্থীদের যে পার্টি সোসাইটি কালচার, কারণ বহু ক্ষেত্রে দেখা যাবে বামফ্রন্ট আমলে এখানে আনএমপ্লয়মেন্ট, শিল্প না থাকার ফলে বহু বেকার যুবককে আপনারা যদি জিজ্ঞাসা করতেন আপনি কি করেন, বলে আমি পার্টি করি। তো পার্টি করা মানে হচ্ছে এখানকার মূল উপজীবিকা, জীবিকা তো নয়, উপজীবিকা, এবং যার ফলে তারা তাদের জীবনযাত্রা বঞ্চিত, তাদের ধনে প্রাণে মানা যাবে, তাই তারা যে কোনো মূল্যে হিংসার দ্বারা এই পার্টি সোসাইটি থেকে সেটা এড়ানো যাচ্ছে না, সেই হিংসার দগদগে দাগ, সেই ক্ষতটা বোধহয় এখনো জগন্নাথবাবু পার্টি সোসাইটি থেকে তা উত্তরিত হয়েছে তৃণমূল কংগ্রেসে, যে এটা একটা ক্রিমিনাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটি প্রাতিষ্ঠানিক সোসাইটি, যার ফলে যেটা আপনি দুটো উদাহরণ দিয়ে দিন। যে সন্দেশখালীর শাহজাহান সিপিএম আমলে থানার ছিচকে মস্তান ছিল, সেই শাহজাহান তৃণমূল আমলে ফলে থেকে তৃণমূলের নেতা হয়ে যায়। সিপিএম এর নেতার উত্তরণটা ঠিক একইভাবে শওকত মোল্লাকে আমরা দেখেছি রেজ্জাক মোল্লার বাইরে রাইটার্সের করিডোরে বসে থাকতে। রেজ্জাক মোল্লা আমাদের বলতেন শওকত মোল্লা আর হচ্ছে যে ত্রিপুরার দিকে তাকান, একটার পর একটা নির্বাচন, আর তাতে কি পরিমাণ হিংসা হয়েছে। বিজেপি নাকি হিংসা করে না, সারা দেশ কেউ বিশ্বাস করবে না, যে কোনো একটা প্রতিবাদের কথা বললেও তাদেরকে নিয়ে ইউএপিএ আইন দিয়ে দিচ্ছেন, নানান রকম আইন দিয়ে দিচ্ছেন, ভরে দিচ্ছেন জেলে, আর তাদের মুখে আজকে এই কথা যে হিংসার প্রশ্নে বিজেপি নাকি নেই। আর কি বলছেন বিজেপি এই ধরনের কথা ক্ষেত্রে? এবং যদি বলেন যে একেবারে কর্মসংস্থান, 1 মিনিট একটু বলে নি, কর্মসংস্থান থেকে শুরু করে বিশ্বের ক্ষুধা সুযোগ থেকে শুরু করে ভারতকে নিয়ে ওদের আর মুখে কিছু কথা বলার নেই। আমি যা বলতে চেয়েছি, তনিনিকা দেবী ঠিক সে কথাই বলছেন। আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসের মূল কারণ সিপিএম, ত্রিপুরাতেও তাই। আমাদের আলোচনা এখানে শেষ করতে হবে। আসলে প্রথম দফায় এতগুলো ছবি, আসলে সত্যি সেগুলো অনেকগুলো দিক নির্দেশ করে, কি ইঙ্গিত দিচ্ছে অবশ্যই আমাদের দ্বিতীয় দফার দিকেও নজর থাকবে। কিন্তু আমরা প্রত্যেকেই বোধহয় যারা এখানে আলোচনায় ছিলেন, তারা এক বাক্যে এটা মানবো যে হ্যাঁ, হিংসা মুক্ত একটা ভোট যেন সাধারণ মানুষের স্বার্থে হয়। গণতন্ত্রের উৎসব তো সকলেই আনন্দে সামিল হোক, এইটুকু তো আমরা কামনা করতেই পারি। মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙ্গা থানার ওসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। রামনবমীর দিন পরিস্থিতি সামাল দিতে পারেননি ওই 2 থানার ওসি, সেই কারণেই সাসপেন্ড।